শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজনসহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রীবিশাখান্বিতাংশ্চ বদ্ধে বিতনুতে ভক্তিং মূর্খ মা বর্তয়েৎ শ্রুতিং यत्कृपातमहं वन्दे प्राणगोपालकं प्रभुं। जय निताई। কালকে অনেক দিন পরে লাইভে এসেছি, আপনাদের কুশল সংবাদ নেওয়া হয়নি। আশা করি ভালো আছেন। আশা করি ভালো আছেন এবং সুরক্ষিত আছেন। করোনার প্রকোপ বাড়ছে, কিন্তু লকডাউনে মানুষের একটা হাসপাস অবস্থা ছিল। এখন লকডাউন খোলার পরে মানুষ যেন একটু স্বাধীনতা পেয়ে বেশ খুশি হয়েছে। তা এর একটা খুব বাস্তব কার্টুন দেখলাম, যেটা আমার খুব সময়োচিত মনে হলো। একটা কচ্ছপের একটা খোলস থাকে না, তা সেই খোলস ছেড়ে খোলসের উপর গিয়ে বসে সে নিজেকে মুক্ত বলে ঘোষণা করছে। খুব তাৎপর্যপূর্ণ। ওই যে শক্ত খোলসটা যতক্ষণ আছে, এই কচ্ছপ কিন্তু ততক্ষণ নিশ্চিন্ত, সুরক্ষিত। তা না হলে ওই নরম গাটার মধ্যে যে কোনো পশু, যে কোনো আক্রমণকারী আক্রমণ করতে পারে। তা এখন এই লকডাউন ওপেন হওয়ার পরে যারা স্বাধীন নিজেদের মনে করছেন এবং কারণে অকারণে রাস্তায় বেরিয়ে একটু গল্প সল্প করার চিন্তায় আছেন, তাদের অবস্থা কিন্তু জানবেন ওই খোলসমুক্ত কচ্ছপের মতো। খুব সাবধান। বিশেষজ্ঞরা বলছেন যে করোনার এখনো কিছু হয়নি। করোনার প্রকৃত ভয়াবহ রূপটা দেখা যাবে নভেম্বর ডিসেম্বরে। আজ সকালে আমার এক গুরু ভাই ফোন করে বলছে যে দাদা প্রভু করোনাতে ভয় করছে। তা আমি বললাম, তোমাদের বাড়িতে তো কীর্তন হয়, তাই না? তোমাদের যে বাৎসরিক উৎসব, হ্যাঁ, বলে কীর্তন আরম্ভের পূর্বে ওই যে যারা কীর্তনিয়ার যারা সহকারী আছে, ওই তারা প্রথমে মৃদঙ্গটা রাখে, টুংটাং একটুখানি ডাইনে বায়ে একটু মেরে দেখে নেয়। তারপর যে ওই ইদানিং তো কিবোর্ডটা কম্পালসারি হয়ে গিয়েছে, কিবোর্ড যারা বাজাবে তারা একটু প্যাঁপো করে একটু বাজিয়ে নেয়। হ্যাঁ, তারপর দোহার যারা আছে তারা মাইকে জয় নিতাই জয় নিতাই বলে নিজের সাউন্ডটা বুঝে নেয়। এরপরে যখন সব ঠিকঠাক হয়ে যায়, তারপর ধ্বনি দেয়, শুভারম্ভের হরিধ্বনি দেয়। আমি বললাম, বিশেষজ্ঞদের কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে এতক্ষণ টেস্টিং চলছিল, এখনো হরিধ্বনি পড়েনি। এরপর যদি তাদের কথা সত্যি হয়, হরিধ্বনি পড়বে, তারপরে গৌরচন্দ্রিকা হবে, তারপরে মাতান উঠবে। হ্যাঁ, মহাপ্রভু আমাদের রক্ষা করুন, নিতাই চাঁদ আমাদের রক্ষা করুন, এটাই প্রার্থনা। এর কোনো বিকল্প না। সকলে মিলে নিতাই চাঁদের চরণে, গৌর সুন্দরের চরণে প্রার্থনা করি। আমরা প্রভু প্রাণগোপালের পুতচরিতামৃত
আস্বাদন করছিলাম। গতকাল তার ৮০তম তিরোভাব তিথি ছিল। আবার বলি তিরোভাব তিথি, তার কারণ ওনার তিরোধানের যে তারিখটা কিন্তু আর কয়েকদিন পরে হবে। তিরোভাবের তারিখ হচ্ছে ২৯শে জ্যৈষ্ঠ ১৩৪৮ বঙ্গাব্দ, ১২ই জুন ১৯৪১ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, আষাঢ়ী কৃষ্ণা তৃতীয়া তিথি। এখন পারমার্থিক কর্ম তো বা শাস্ত্রীয় কর্ম তো তিথি ধরে হয়, তা সেই কারণে তিথি তো আগে পড়ে যায়, বিশেষ করে মল মাসের কারণে। হ্যাঁ, ওই তিথির যে আমাদের চান্দ্র মাসের যে গণনা হয়, এই মাসের গণনাতে তিথির অগ্রপশ্চাৎ হয়। যেমন আগামী এই বছর বর্তমান বর্ষে মলমাস আছে বা অধিক মাস আছে, দেখা যাবে আগামী বছর এই সমস্ত তিথি ওই কাছাকাছি ২২ থেকে ২৮ দিন পরে পড়বে। তো যাই হোক, তা সেই জন্য আমি বিশেষভাবে উল্লেখ করলাম, কারণ আমি কয়েকজন সাংবাদিক যারা আর কি এই প্রভুপাদ সম্বন্ধে শ্রদ্ধাশীল এবং কয়েকজন সুলেখক, হ্যাঁ, নৃসিংহপ্রসাদ ভাদুরী ইত্যাদি, আমি নৃসিংহবাবুকে বললাম যে প্রভুপাদের ৮০তম তিথি আপনি একটু কলম ধরবেন না? বলে হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো তারিখ কিছু জানি না। তা আমি বললাম আমাদের তিথিটা ২৫শে জ্যৈষ্ঠ। তো উনি বললেন, প্রভু বুঝি তো তিথি, কিন্তু তারিখটাই ধরতে হবে, কারণ বুদ্ধিজীবী সমাজ তারিখটা বোঝে। তা সেই অনুসারে আনন্দবাজার পত্রিকা, বর্তমান পত্রিকা, অন্যান্য পত্রিকা তো প্রভুপাদকে স্মরণ করা হবে। যাই হোক, তারিখটা কিন্তু আগামী ২৯শে জ্যৈষ্ঠ, ইংরাজি ১২ই জুন প্রভুপাদের তিরোভাবের তারিখ। তা গতকাল আমরা আস্বাদন করছিলাম প্রভুপাদ শ্রীল অলোকমোহন গোস্বামী এবং তাঁর পত্নী শ্রীযুক্তেশ্বরী সারদা সুন্দরী দেবী, তাদের কনিষ্ঠ পুত্র প্রভু প্রাণগোপাল। ওনার ২ কন্যা ছিল, জানা ছিল। তো যাই হোক, তাদের নাম আমি গতকাল আবিষ্কার করতে পারিনি। তা একটা প্রাচীন লেখা থেকে আমি তাদের নাম আবিষ্কার করতে পারি। তো সেই জন্য আমি আবার পুনরায় সেই জায়গায় ফিরে যাচ্ছি। অলোকমোহন প্রভুর জ্যেষ্ঠা কন্যা হচ্ছে কৃষ্ণ কামিনী দেবী, তার বড় মেয়ে কৃষ্ণ কামিনী দেবী। তারপরে তার জ্যেষ্ঠ পুত্র প্রভুপাদ কৃষ্ণ গোপাল গোস্বামী। এরপরে তার আরেকটি কন্যা অর্থাৎ কনিষ্ঠা কন্যা শ্রী নলিনী দেবী, এবং এরপরে চতুর্থ এবং কনিষ্ঠ পুত্র, চতুর্থ সন্তান এবং কনিষ্ঠ পুত্র হচ্ছেন আমাদের আলোচ্য প্রভু প্রাণগোপাল। একটু সারদা সুন্দরী দেবী সম্বন্ধে আমি বলতে চাইব, যা শুনেছি। অত্যন্ত উজ্জ্বল গাত্রবর্ণ। প্রভু প্রাণগোপালের কনিষ্ঠ জামাতা শ্রীল শম্ভুনাথ মুখোপাধ্যায়, আমি ওনার অনেক স্নেহ পেয়েছি, অনেক সঙ্গ করেছি। কলকাতায় ৫৯ নম্বর গ্রে স্ট্রিটে থাকতেন, আর বছরে ৬ মাস বৃন্দাবনে থাকতেন। উনি ক্যালকাটা ওই টাকশালের উনি চিফ কয়েন এক্সপার্ট ছিলেন, টাকশালের প্রধান।
আর তারপরে সেটা ব্রিটিশ সময়, আফটার রিটায়ারমেন্ট উনি 6 মাস কলকাতায় থাকতেন, 6 মাস বৃন্দাবনে থাকতেন, কারণ বৃন্দাবনের ওই প্রচণ্ড ঠান্ডা উনি সহ্য করতে পারতেন না। আর খুব কাছের থেকে দেখেছি, গরমে ওনার কোনো দিন কোনো কষ্ট পেতে দেখিনি। যত গরম হোক, যত গরমই হোক, ওনার কোনো সমস্যা নেই। হ্যাঁ, এমনকি গরমকালেও দেখতাম উনি গরম জলে স্নান করতেন, এই সোমনাথ মুখোপাধ্যায়। তার কাছ থেকে বহু গল্প আমি শুনেছি প্রভুপাদ সম্বন্ধে, এবং আমাদের যারা আর কি ছিলেন, এই সারদা সুন্দরী দেবী প্রভুপাদের শ্রী গুরুদেব এবং মাতা গোস্বামিনী, বড় মাতা ঠাকুরানী অর্থাৎ প্রভুপাদের বৌঠান রাধারানী দেবী, আমার জ্যাঠামশাই, হ্যাঁ, তারপর এদের সম্বন্ধেও বহু কথা আপনাদের তার চোখে দেখা। তো উনি বলতেন, জানিস, কর্তামাতা গোস্বামিনীকে চোখে দেখিনি, উনার পিতৃদেব আবার বৃন্দাবন লালাবাবু মন্দিরের ম্যানেজার ছিলেন। অর্থাৎ সোমনাথ মুখোপাধ্যায়ের পিতৃদেব, তিনি শ্রীধাম বৃন্দাবনে যে বিখ্যাত লালাবাবুর মন্দির আছে সেই মন্দিরের ম্যানেজার ছিলেন, এবং ওনার জন্ম বৃন্দাবনেই মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা। তারপরে উনি কলকাতায় এসে পড়াশোনা আরম্ভ করেন, এবং এই পড়াশোনা করতে করতেই প্রভুপাদের কনিষ্ঠা কন্যা ওনার সঙ্গে, বৃন্দাবনেশ্বরী ওনার নাম ছিল, তার সঙ্গে বিবাহ হয়। এই হচ্ছে। তা উনি বললেন, জানিস, কর্তামাতা গোস্বামী অর্থাৎ সারদা সুন্দরী দেবী, উনি এত ফর্সা ছিলেন যে লোকে বলতো যে জল খেলে গলা দিয়ে দেখা যাবে, এরকম একটা অবস্থা। এমন মনে হতো যে জল খেলে বুঝি গলা দিয়ে জলটা যাচ্ছে, যেমন কাঁচে দেখা যায়। এটা কিংবদন্তি, কিন্তু উনার উজ্জ্বল গাত্র বর্ণ, এইভাবে উনি বর্ণনা করেছিলেন। শুধু তাই না, উনার হাত এবং চরণ এত লাল লাল ছিল, মনে হতো হাঁটতে গেলে বুঝি পা ফেটে রক্ত বেরিয়ে আসবে। অত্যন্ত ব্যক্তিত্ব সম্পন্ন, জমিদার গিন্নি তো বটেই। আর খুব অল্প বয়সে যখন মানে এই সন্তান সন্ততি নিয়ে উনি বৈধব্য প্রাপ্ত হলেন, তখন তাকে তো এমন একটা কঠোর মানসিকতা সম্পন্ন হতে হয়েছিল। তা সেই সারদা সুন্দরী দেবী, যিনি প্রভু প্রাণগোপালকে গড়ে তুলেছিলেন, কথা প্রসঙ্গে আরো অনেক গল্প আসবে, ওনার সম্বন্ধে আরো অনেক কথা আসবে, আমি পরবর্তীকালে বলব। তো যাই হোক, দারিদ্র এলো, গতকাল আলোচনা করলাম। তার প্রভুপাদ অলোকমোহন গোস্বামী, উনি দেহ রক্ষা করার পরে ওই জ্ঞাতিবর্গ, অসহায় এই ছোট্ট শিশু সন্তান, 4 বছরের প্রভু প্রাণগোপাল, তারপরে এইরকম একটা অবস্থা, সকলে সুযোগ নিতে চাইবে এবং যার যার মতো সমস্ত সম্পত্তি, শুধু ভিটে বাড়িটা ছাড়া সমস্ত সম্পত্তিটা তারা দখল করে নিল। একদম কপর্দক শূন্য, চরম দারিদ্র। তেমন সময় অক্ষয় কুমার গোস্বামী, কোনোভাবে আমাদের পূর্বপুরুষের আত্মীয় হবেন। উনি ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমা, তখনকার দিনের ময়মনসিংহ জেলার টাঙ্গাইল মহকুমার ভাদ্রা গ্রামে থাকতেন অক্ষয় কুমার গোস্বামী। উনি প্রভু প্রাণগোপালকে দত্তক গ্রহণ করতে চাইলেন। কীরকম একটা দারিদ্র্যের সম্মুখীন হলে
এমন প্রস্তাব আসতে পারে, মানে গৃহদেবতার ভোগ হওয়া পর্যন্ত মানে কঠিন হয়ে দাঁড়াবে। যাই হোক, সারদা সুন্দরী দেবী স্বীকার করলেন, বলল না, এই সেবক, এ আমার গৃহদেবতার সেবক। আমার ধারণা তার হয়তো কিছু পরেই প্রভু প্রাণগোপালের জ্যেষ্ঠ ভ্রাতা কৃষ্ণগোপাল প্রভু উনি নিত্যধাম প্রাপ্ত হন। সুতরাং বংশের উত্তর পুরুষ বলতে শুধু প্রভু প্রাণগোপাল। গতকালই বলেছি যে এই দুই কন্যা আছে বটে, দুই কন্যার সম্বন্ধে বিশেষ কিছু প্রভুপাদ কারো কাছে বর্ণনাও করেননি, জানাও যায় না। হয়তো ওনারা শিশুকালে দেহ রক্ষা করেছেন, অথবা বিবাহের পরে বহু দূরে কোথাও চলে গিয়েছেন, অথবা প্রভু প্রাণগোপাল হয়তো তাঁদের খুব একটা কাছে পাননি। যাই হোক, এমন একটা অবস্থা যখন, তখন প্রভু অলোকমোহনের একজন ধনাঢ্য শিষ্য ছিলেন ফরিদপুর জেলা পাঁচুরিয়া গ্রাম, ফরিদপুর জেলা পাঁচুরিয়া গ্রাম হরেন্দ্র কুমার রায় মহাশয়। উনি তার এই প্রভু প্রাণগোপালকে লেখাপড়ার ব্যবস্থা করেন ওই পাঁচুরিয়া গ্রামে, এবং সেখানেই প্রভু প্রাণগোপাল টোলে ভর্তি হন ওই 5-6 বছর বয়সে এবং পড়াশোনা আরম্ভ করেন। এই সময় একটা ঘটনা ঘটেছিল। একজন বাইজি কীর্তন করছিলেন। এখানে বাইজি কথাটা একটু বর্ণনা করার আছে। মহিলা কীর্তনিয়া তখন সমাজে স্বীকৃত ছিল না। মহিলা আজকে যেমন পুরুষ কীর্তনিয়া, মহিলা কীর্তনিয়া সকলেই সমাজে সমাদৃত, সেই কালে এই মহিলাদের প্রকাশ্যে এমনভাবে গান গাওয়াটা সমাজে খুব একটা অভিজাত বিষয় ছিল না, এবং যারা সর্বসমক্ষে এমনভাবে গান করতেন, সেই গান জাগতিক প্রেম বিষয়ই হোক আর পারমার্থিক বিষয়ই হোক, তাদেরকে বাইজি বলা হতো। ইনি কীর্তনিয়া, ইনি মানে শ্রদ্ধা এর প্রাপ্য, সম্মান এর প্রাপ্য। কিন্তু তাহলে কি হবে, তখন তৎকালীন সমাজে এমনটাই ভাবছিল যে যে মহিলা সর্বসমক্ষে এমনভাবে গান করে, সে মহিলার সমাজে খুব একটা সম্মানের প্রাপ্তি ছিল না, তাদেরকে বাইজি বলা হতো। যাই হোক, কথা প্রসঙ্গে আমরা বলবো মহিলা কীর্তনিয়া। তিনি কীর্তন পরিবেশন করছেন। কিরূপ হেরিনু মোহন মূরতি পীড়িতি রসের সার। প্রভুপাদ তাঁর বন্ধুদের সাথে খেলাধুলা করছিলেন। এই গানটা শুনতেই উনি ছুটতে ছুটতে এসে সেই বাইজির ওখানে দাঁড়ালেন। বছর 6 বয়স, বহু মানুষ তারা কীর্তন শুনছে। এরই মধ্যে গানটা করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের সেই অপূর্ব পুরুষ যোষিত কিংবা স্থাবর জঙ্ঘম সর্বচিত্ত আকর্ষয়ে সাক্ষাৎ মন্মথ মদন, এই যে স্বরূপের অপূর্ব ব্যাখ্যা, রসপূর্ণ ব্যাখ্যা, একদম ভাবাবিষ্ট হয়ে সেই কীর্তনিয়া ওই শ্রীকৃষ্ণের সেই রূপের কথা বর্ণনা করছেন। এই শুনতে শুনতে প্রভু প্রাণগোপাল ভাবাবিষ্ট হলেন এবং অচৈতন্য হয়ে গেলেন। প্রায় 4 ঘন্টা
কোলাহল সৃষ্টি হলো। ছেলে মানুষজন তারা সকলে বিস্মিত হলেন, ছেলেটা অসুস্থ হয়ে গিয়ে যে জল টল দেয়া হলো। কিন্তু সেই কীর্তনিয়া তিনি বিষয়টা বুঝতে পারলেন। তিনি কিছু একটা বিশেষ অনুভব করে ধীরে ধীরে প্রভুপাদের কাছে এসে গানটা করে যেতে আরম্ভ করলেন। দীর্ঘ 4 ঘন্টার পর প্রভু তাকালেন, তার চোখ খুলে কাঁদতে আরম্ভ করলেন। বাইজি জিজ্ঞাসা করলেন যে তুমি কাঁদছো কেন, কি হয়েছে? প্রভুপাদ উত্তর প্রদান করলেন যে সেই মদনমোহন আমার সম্মুখে এসে বাঁশি বাজাতে আরম্ভ করলেন, আর সেই বাঁশিটা শুনতে শুনতে আমি বিভোর কেমন হয়ে গেলাম। এই স্থানটা নিয়ে দুটো মত আছে। কেউ কেউ বলেন ওই পাঁচুরিয়া গ্রামে হয়েছে, কিন্তু কথাটা ঠিক নয়। এই ঘটনাটা ঘটেছে বুতনিক গ্রামে, এবং যে প্রকাণ্ড অশ্বত্থ গাছের নিচে ওই গানের আসর বসেছিল, ওই মদনমোহনের দর্শন লাভ করার পরে ওই অশ্বত্থ গাছটার নামই হয়ে যায় মদনমোহন বৃক্ষ। অদ্যাবধি সেই স্থানটা রয়েছে। সেই বৃক্ষ অতি প্রাচীন, ভেঙে পড়েছে। সেই বৃক্ষের গোড়া থেকে আবার নতুন শাখা গজিয়েছে, এবং শ্রী গুরুদেবের কৃপাতে সেই বৃক্ষ সেই স্থানে প্রণাম করবার সৌভাগ্য আমার হয়েছে। আমি নিজে দর্শন করে এসেছি সেই মদনমোহন বৃক্ষে। তা সুতরাং ঘটনাটা পাঁচুরিয়া গ্রামের নয়। হয়তো উনি পড়াশোনা করতে পাঁচুরিয়া গ্রামে গিয়েছেন, তা নিশ্চয়ই বাড়িতে কোনো ছুটিতে বিশেষ অবসরে বাড়িতে এসেছেন, তখনকার ঘটনা হবে, এবং এটা স্বাভাবিক। তখনকার দিনে এই দুর্গা পূজা ইত্যাদি ইত্যাদি নানা ইয়েতে এসব গানের আসর বসত, কীর্তনের আসর, যাত্রার আসর। তো অনুমান করাই যায় এইরকম কোনো একটা গ্রাম্য অবসরে, বিশেষ অবসরে হয়তো কীর্তনের আসর বসেছে, গ্রামের মানুষরা এই বাইজি বা মহিলা কীর্তনিয়াকে নিয়ে এসেছেন, এবং সেখানেই এমন ঘটনা ঘটেছে। বা ওই বুতনিক গ্রামে মদনমোহন বৃক্ষ অদ্যাবধি বিরাজিত। যারা বুতনিক গ্রামে গিয়েছেন আমাদের এই ধারা পরম্পরা অনুসরণ করে বা বুতনিক গ্রাম দর্শন করতে, তারা নিশ্চয়ই দর্শন করে এসেছেন সেই মদনমোহন বৃক্ষ। তো যাই হোক, এরপরেই প্রভু প্রাণগোপালের একটা অতি বিশেষ পরিবর্তন হল। ইতিপূর্বে সহাধ্যায়ী এবং বন্ধু বান্ধব তাদের সঙ্গে যে খেলাধুলা করতেন, খেলাধুলা বন্ধ হয়ে গেল। পড়াশোনা করেন, সংস্কৃত চর্চা, বাকি সময় চুপচাপ থাকেন, চুপচাপ বসে থাকেন। তেমন একটা তার মধ্যে আর চাঞ্চল্য, একদম স্তব্ধ হয়ে গেল। উনি একদম মানুষটাই পাল্টে গেলেন। আমার মনে হয় যে প্রভু প্রাণগোপালকে আমরা পেলাম, বা সময়, কাল, সমাজ যে প্রভু প্রাণগোপালকে লাভ করেছিল, সেই প্রভু প্রাণগোপালের গঠন এই পয়েন্ট থেকে আরম্ভ হল। এই সূত্রের থেকে প্রভু প্রাণগোপাল গড়ে উঠতে আরম্ভ করল। গল্প প্রসঙ্গে বলেছেন, আমি গতকাল বলেছি যে ওই জমিদার বাড়ি থেকে সিঁড়ি দিয়ে নামলেই নদী, নদীতে খেলাধুলা করা, সাঁতার কাটা, শুধু তাই নয়, বন্ধু বান্ধবের সাথে গামছা দিয়ে মাছ ধরা, এটাও করেছেন। ওই যে গামছা দিয়ে ছোট্ট ছোট্ট মাছ ধরে একটা জলের মধ্যে রেখে টেকে তাদের বাঁচিয়ে পালন করবার যে চেষ্টা, শিশুদের যেগুলো থাকে সেগুলো তার মধ্যেও ছিল। প্রভুপাদ এই কথাগুলো বলতেন তার যে অন্তরঙ্গ মহলে, বললো যে জানো গামছা দিয়া মাছ ধরছি। প্রভু আপনি মাছ ধরেছেন? হ্যাঁ,
অ ঘরে বসে ঢাকাই বাঙাল বলতেন তো। হ্যাঁ, ঘরে ওই গামছা দিয়ে মাছ ধরছি, তারপরে ওই মাটিতে গর্ত করে তার মধ্যে জল দিয়ে সেই মাছকে রেখে দিতাম। ওই নদীর পাশেই হয়তো গর্ত টর্ত করে সেই মাছকে প্রতিপালন, তারপর তাকে খেতে দেওয়ার চেষ্টা করা, এই গল্পগুলো কিন্তু প্রভুপাদ নিজে করেছেন। কিন্তু এই মদনমোহন দর্শনের পরের থেকে প্রভুপাদ পরিবর্তিত হয়ে গেল। তার মধ্যে আর সেই পূর্বের শৈশবোচিত যে বহিঃপ্রকাশ বা শৈশবোচিত যে স্বাভাবিক বহিঃপ্রকাশ, সেটা একদম স্তব্ধ হয়ে গেল। পাঠশালা পড়ে ফিরে আসলেন, ফিরে এসেই সংস্কৃত চর্চা। ফরিদপুর জেলায় রাজবাড়ি স্টেশনের কাছে খোলাবাড়ি গ্রাম, আমি নিজের ব্যক্তিগতভাবে বলি, এত বিস্তৃতভাবে প্রভুপাদ সম্বন্ধে আগে আমি অনুসন্ধান করিনি। বাংলাদেশে তো কম যায়নি, কিন্তু আগামীতে যদি বাংলাদেশে যাওয়ার সুযোগ হয় এবং যদি নিকটবর্তী কোথাও থাকে, এই স্থানগুলো আমার দেখার ইচ্ছা থাকে। নাম, গ্রাম খুব ডিটেলস আছে। এটা কি না বলছেন, ফরিদপুর জেলায় রাজবাড়ি স্টেশনের কাছে খোলাবাড়ি গ্রাম, সেখানে রজনীকান্ত ভট্টাচার্য বলে একজন ব্যাকরণের বিদ্বান ছিলেন। তার কাছে তিনি মুগ্ধবোধ ব্যাকরণ করতে আরম্ভ করেন। খুব দ্রুত ব্যাকরণ শিক্ষা শেষ হল। এরপরেই তার শ্রী গুরুদেব তথা মাতৃদেবী তার আদেশ গ্রহণ করে একা চলে আসলেন কলকাতায় কাব্য পড়বার জন্য এবং বৈষ্ণব দর্শন অধ্যয়ন করবার জন্য। প্রভুপাদের সুদৃঢ় মানসিকতা, সেই যে শিশুকাল থেকে তার মাতৃদেবীর দ্বারা তিনি যে গঠিত হয়েছিলেন, বংশের একমাত্র ছেলে, সেই গ্রাম থেকে, যে গ্রামে তেমনভাবে পথঘাট কম, শুধু নৌকায় যাতায়াত, সেই গ্রাম থেকে আড়িচার ঘাট পার হয়ে যশোর দিয়ে সুদূর কলকাতায় আসছে একটা ওই 14 বছর 12-14 বছরের ছেলে, একা। অর্থের কোনো তেমন যোগাযোগ নাই, কোথায় থাকবে, কি পড়াশোনা করবে, শুধু একটা সন্ধান পেয়েছিলেন ওখানে কলকাতায় 138 নম্বর হ্যারিসন রোডে, ওখানে এখনকার দিনে যেমন হস্টেল বলে সেই রকম একটা ছিল। কোনো একজন বৈষ্ণব তার সেটা পরিচালনা করতেন। গোস্বামী সন্তানদের সেখানে বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা হতো, থাকা এবং বিনামূল্যে প্রসাদের ব্যবস্থা। এইটুক শুধু সংবাদ পেয়েছিলেন। কোনোভাবে ওই কোনো সূত্রের থেকে প্রভু প্রাণগোপাল তার মাতৃদেবীও আদেশ দিলেন, প্রভু প্রাণগোপালও মন শক্ত করলেন, একা চলে আসলেন ওই কলকাতায়। সেখানে গোকুলচাঁদ গোস্বামী বলে একজন গোস্বামী সন্তান, তার ওখানে কাব্য পাঠ করতে আরম্ভ করলেন।
দারিদ্র কীরকম প্রভু গল্প করতেন যে জানো, এক কোষ, এক গণ্ডূষ আর কি, বলতে যে এই ব্যবস্থা ছিল যত যে কজন ছাত্র ছিল, খুব বেশি নয়, হয়তো 15-20 জন, যে কজন ছাত্র ছিল তাদের ওই সারি দিয়ে দাঁড়াতে হতো কিসের জন্য না, এক কোষ দুধ খাওয়ার জন্য। হাতে এক কোষ দুধ, এক গণ্ডূষ দুধ করে পান করবে, সেই জন্য লাইন দিয়ে দাঁড়াতে হতো। সকালে জল খাবারের জন্য 8 পয়সা দেয়া হতো। 8 পয়সা, তখনকার দিনে 8 পয়সা ছিল। তা 8 পয়সা দেয়া হতো সকালে জল খাবারের জন্য। খরচা যাতে না হয়, অন্যান্য ছাত্র যারা ছিল তারা তো ওই যা পাওয়া যায় খেত খাদ্যবস্তু। প্রভুপাদ অর্থ বাঁচানোর জন্য ওই শুধু ছোলা ভাজা কিনে খেতেন। প্রভুপাদ খুব ভাবাবিষ্ট হয়ে যেতেন। বিষয় হচ্ছে সেই শৈশবের দারিদ্র্যের কথা প্রভু সারা জীবন ভোলেননি। এবং তার আমাদের শ্রীধামের মন্দিরে যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন রাস্তার উপরে দোতলাতে বড় একটা ঘর আছে। প্রভুপাদ ওই ঘরটা করেছিলেন শুধু অতিথিদের জন্য। শুধু তাই নয়, ওই ঘরে এই দরিদ্র দুস্থ ছাত্ররা থাকত এবং তাদের অবস্থান, শিক্ষা, প্রসাদের সুব্যবস্থা করতেন এবং উৎসাহ দেওয়ার জন্য তারা যাতে বঞ্চিত জ্ঞান না করে, তারা যাতে অবহেলিত জ্ঞান না করে, এই মধ্যাহ্নে প্রভুপাদ একসাথে তাদের সাথে প্রসাদ পেতেন। ওই আমাদের মন্দির তখন জগমোহন যেটাকে বলে, নাট মন্দিরের থেকে এক ধাপ উঁচু, ওইখানে প্রভুপাদ প্রসাদ পেতে বসতেন নিজে, আর ওই ছাত্ররা নাট মন্দিরে প্রসাদ পেতে বসত পঙ্ক্তি ধরে। হ্যাঁ, আর নিয়ম ছিল বাড়ির মাতা গোস্বামিনীরা পরিবেশন করবে, কোনো রাঁধুনি বা পরিবেশনকারী নয়। ছাত্ররা যাতে নিজেদের বঞ্চিত জ্ঞান না করে, গৃহ ছেড়ে মা ছেড়ে এসেছে, তারা যেন নিজেদের মাতৃহারা জ্ঞান না করে। প্রভুপাদ এই ব্যবস্থা করেছিলেন আমাদের মন্দিরে। এবং এমনি বাইরের অতিথি আসলে তো অধিকাংশ সময় অতি বিশেষ ক্ষেত্র ছাড়া যারা পরিবেশনকারী রাঁধুনি তারাই পরিবেশন করতো তাদের প্রসাদ পাওয়ানোর জন্য। কিন্তু সেই দুস্থ ছাত্রদের পরিবেশন করা এটা একদম আবশ্যিক ছিল যে বাড়ির মাতা গোস্বামিনীরা, বাড়ির বউরা পরিবেশন করবে। প্রভুপাদ প্রসাদ পাবেন এবং ছাত্ররা প্রসাদ পাবেন। এখানে আবার একটা মজার কথা আছে। আমার জ্যাঠামশাই তখন বয়স 4-5 হবে। আমার জ্যাঠামশাইকে আমরা দেখিনি, উনি এই 24-25 বছর বয়সে দেহ রক্ষা করেন। উনি আমার পিতা প্রভুর থেকে প্রায় 10-12 বছর কি আরও বেশি, 15-16 বছর বয়স বড় ছিলেন। হ্যাঁ, তা যাই হোক, আমার জ্যাঠামশাইয়ের যখন 5-6 বছর বয়স, তখন উনি করতেন কি, পরিবেশন আরম্ভ হলেই উনি পটল ভাজা খুব ভালোবাসতেন। এখন যেমন পটল সর্বত্র অ্যাভেলেবেল, তখন পটল কিন্তু অত একটা সহজ ছিল না। আমরাই ছোটোবেলায় দেখেছি এই গ্রীষ্মের কয়েক মাস দেড়েক ছাড়া পটল পাওয়া যেত না। এবং এত উন্নত মানের পটলও ছিল না, সেই শুধু চামড়া সার পটল, ভেতরে বীজগুলো রয়েছে আর গায়ে চামড়া। তো যাই হোক, উনি পটল ভালোবাসতেন, পটল ভাজা। এই পরিবেশন করতে আসলে আমার জ্যাঠামশাই করতেন কি, টুকটুক করে হেঁটে হেঁটে ওই ছাত্রদের পাতে পটল ভাজা থাকলে নিয়ে খেতে আরম্ভ করত। আমার বলার উদ্দেশ্য হচ্ছে সেই ছাত্রদের প্রভু কতটা স্নেহ দিয়েছিলেন। প্রভু প্রাণগোপালের পৌত্র, সে সেই ছাত্রদের পাতের থেকে উচ্ছিষ্ট খেয়ে ফেলছেন, প্রভু রুষ্ট হতেন না।
এতটা স্নেহ, এতটা ভালোবেসে কাছে টেনে নিয়েছিলেন প্রভু প্রাণগোপাল ওই দুস্থ ছাত্রদের। তিনি সারা কখনো যদি এই তাদেরকেও একটু জোরে কথা বলতো, কোনো একটা সময় হয়তো অনেকে ছিলেন তো অনেকে অনেক রকম, হ্যাঁ, জোরে কথা বলতো বা কাজ করার জন্য আদেশ করত, প্রভুপাদ ভীষণ রুষ্ট হতেন। তিনি বলতেন, এই শোনো, অমন করুন, আমি জানি এরা নিজেরা হৃদয়ে কতটা কষ্টে আছে, আমি জানি, আমি সেই দিন পার করেছি। জানো, ওই আধ পয়সা পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে, জানো, এক গণ্ডুষ দুধ খাওয়ার জন্য আমাকে লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে, পৌঁতে ওই শাড়িতে দাঁড়াতে হয়েছে, আমি সেই প্রাণগোপাল। তার থেকে পয়সা বাঁচিয়ে কি করতেন, কলকাতা থেকে দেশে আসার সময় তার শ্রী গুরুদেব তথা মাতৃদেবীর জন্য শাড়ি কিনে আনতেন। সেই আধ পয়সা জলখাবার, ছোলা ভাজা খেতেন, হ্যাঁ, আর বাকি পয়সা বাঁচিয়ে শাড়ি কিনতেন। শাড়ি কিনে তার মায়ের জন্য নিয়ে আসতেন সেই কলকাতা থেকে। একটা ঘটনা ঘটল, পূর্ববঙ্গ থেকে এসেছেন, কথাতে পূর্ববঙ্গের ছাপ সুস্পষ্ট। আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত গোস্বামী সন্তান তারা বিদ্রুপ করতেন বাঙাল এই কথা বলে। গোকুলচাঁদ গোস্বামী কোনো একদিন তখনও টোলে পৌঁছাননি, তখন হলো কি, তারা এমনই বিদ্রুপ করেছেন না, এমনও বিশেষ কিছু বলেছেন বাঙাল হিসাবে। প্রভুপাদ কাঁদতে কাঁদতে বেরিয়ে যাচ্ছে। প্রভুপাদ যখন বেরিয়ে যাচ্ছেন তখন গোকুলচাঁদ গোস্বামী তিনি প্রবেশ করেন। কি হয়েছে প্রাণগোপাল? পণ্ডিত মশাই, আমি যাচ্ছি টোলে, আর আমি থাকবো না। কোথায় যাচ্ছ? বলে, আমি আপনার এখান থেকে চলে যাচ্ছি। বলে, প্রাণগোপাল, তোমাকে আমি এত ভালোবাসি। বলে, ঠিক আছে পণ্ডিত মশাই, আমি ফিরে আসবো যেদিন আমি এই আপনার ছাত্রদের পড়ানোর যোগ্যতা অর্জন করব, সেদিন আমি ফিরে আসবো। গোকুলচাঁদ গোস্বামী বুঝতে পেরেছিলেন যে ছেলে যেমন তেমন নয়, যা বলেছে তাই করবে। প্রাণ করে আশীর্বাদ করলেন। টোলে প্রবেশ করে উনি নাকি বলেছিলেন, তোমরা খুব ভুল করবে, তোমাদের দ্বারা নয়, এই বাঙাল গোসাইয়ের দ্বারা আমি জগৎ বিখ্যাত হব, দেখে নিও। মাস আষ্টেক পরে প্রভুপাদ এসেছেন প্রণাম করতে গোকুলচাঁদ গোস্বামীকে। আরে প্রাণগোপাল, তুমি এসেছো ফিরে? আগে আপনার আশীর্বাদ। তখন এই সংস্কৃত টোল শিক্ষাতে আদ্য, মধ্য এবং উপাধি 3 বছরের কোর্স হয়, বা 3টে সেটের কোর্স হয়। এই যে তীর্থ, ব্যাকরণ তীর্থ, কাব্যতীর্থ ইত্যাদি যেগুলো দেখেন, প্রথমে আদ্যের পরীক্ষা দিতে হয়, তারপরে মধ্যের পরীক্ষা দিতে হয়, তারপরে উপাধির পরীক্ষা দিতে হয়। তো গোকুলচাঁদ গোস্বামী পণ্ডিতজি উনি উপাধির ছাত্রদের পড়াচ্ছেন, কোনো একটা বিশেষ স্থানে আটকে গিয়েছেন। প্রভুপাদ শুনতে শুনতে বললেন যে, আপনি যদি আদেশ করেন আমি একটু চেষ্টা করব। পণ্ডিতজি বললেন, প্রাণগোপাল, এটা উপাধির বিষয়, তুমি তো আদ্য পড়ছিলে, আশীর্বাদ করুন, গুরুদেবের আশীর্বাদে তো অনেক কিছু হয়, বেশ করো তো। এমনভাবে তিনি সেই উপাধির বিষয়, যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল, সেটাকে সমাধান করলেন। গোকুলচাঁদ গোস্বামী তিনিও বিস্মিত, ছাত্রবৃন্দ যারা বিদ্রুপ করেছিল তারাও বিস্মিত। গোকুলচাঁদ গোস্বামী বললেন যে, প্রাণগোপাল, এত সহজভাবে, এত সুন্দরভাবে তুমি সমাধান করলে, হয়তো আমিও পারতাম না।
আমি জানি প্রাণগোপাল, তুমি অতি বিশেষ প্রতিভা, আশীর্বাদ করে। এখানে আর থাকার দরকার নাই, আশীর্বাদ করে তোমার উন্নতি হোক। এরপরে শ্রীমন নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ অতুল কৃষ্ণ গোস্বামী মহোদয় তার কাছে, ওই গোকুলচাঁদ প্রভুর কাছে শ্রীমদ্ ভাগবতের কিছু পাঠ করেছিলেন। আর তারপরে গোকুলচাঁদ ওই অতুল কৃষ্ণ প্রভুর কাছে উনি ব্রহ্মস্তুতি, দশম স্কন্ধের 14 অধ্যায়, উনি ব্রহ্মস্তুতি পাঠ করেন। পড়াশোনা বিষয় তার এইটুকুই জানা। ব্রহ্মস্তুতি পাঠ করে তিনি ফিরে আসেন গ্রামে, শ্রীপাঠ আরম্ভ করেন। প্রথম থেকেই তার তো উজ্জ্বল, মানে স্বরূপটা তো একটা অতি বিশেষ স্বরূপ ছিল, অত্যুজ্জ্বল গাত্রবর্ণ, তেমনি তার ভাবের বহিঃপ্রকাশ, আর শ্রীপাঠের একটা স্বতন্ত্র ধারা। ইতিপূর্বে ওই শ্রীমদ্ ভাগবত পাঠ বা চৈতন্য চরিতামৃত ইত্যাদি কথকথার ঢঙে পাঠ করা হতো। কথকথাটা কীরকম? ওই যে লীলাটা হচ্ছে, সেই লীলাটাকে আশ্রয় করে একটু গান করে, সুর করে, অত্যন্ত ভাবাবেগের প্রকাশ করে। আমি বাংলাদেশে এই জিনিসটা এখনো আছে। কান্নাকাটি হবে, এ ওকে জড়িয়ে ধরবে, সে তাকে জড়িয়ে ধরবে। আমার নিজের অভিজ্ঞতা বলি, বাগেরহাট শহরে আমার প্রথম পাঠ বাংলাদেশে, শ্রীকৃষ্ণ মন্দির, ওই মন্দিরের বাজারের একদম ভিতরে প্রচুর সমাবেশ। যাই হোক, শ্রীপাঠ হলো, 2 দিনের শ্রীপাঠ ছিল। ভক্তবৃন্দ খুব আশীর্বাদ করলেন, খুব ভালোবাসলেন, খুব করলেন। তা আমার এক সন্তান সাগর, সে আমাকে এক বিচিত্র সংবাদ দিল। এক মহিলা, সে বলেছে যে এত বড় নাম করা পাঠক, সারা বাংলাদেশে এত নাম, আমি মনে করলাম কত না কান্নাকাটি হবে, বেশি করে কাগজ নিয়ে এসছো, যে টিস্যু পেপার, বাংলাদেশে এটার খুব ব্যবহার আছে, বেশি করে কাগজ নিয়ে এসছে, সে কান্নাকাটি করে চোখ টোক মুছবে বলে। কিন্তু কই, কান্নাকাটি তো তেমন হলো না। আছে, এই জিনিসগুলো আছে। আমি দেখেছি যে পাঠের মধ্যে বিষয়বস্তু নাই, এক একটা কথা বলে সে পাঠকও কাঁদতে আরম্ভ করলো, তারপর শ্রোতারাও কাঁদতে আরম্ভ করলো, ওকে আলিঙ্গন করতে আরম্ভ করলো, গড়াগড়ি দিতে আরম্ভ করলো। তাতে না আছে দর্শন, না আছে বিষয়বস্তুর গভীরতা। এটা বাংলাদেশের বা তৎকালীন সময়ের শ্রীমদ্ ভাগবত পাঠের একদম নিজস্ব ধারা ছিল। প্রভুপাদ একদম প্রথম থেকেই শ্রীপাঠে দর্শনের প্রবেশ ঘটালেন। আত্মিক উন্নয়নের জন্য দর্শনের কোনো বিকল্প নাই। কারণ শুধুমাত্র লীলা নয়, লীলাটা হচ্ছে ওই দর্শনকে প্রতিষ্ঠা করবার জন্য উদাহরণ। ওই লীলাকে আশ্রয় করে লীলার থেকে যেটা শিক্ষণীয়, সেটা দার্শনিকভাবে, দার্শনিক দৃষ্টিভঙ্গিতে তার বিচার করতে হবে। তাহলে পরে লীলার প্রকৃত রস আস্বাদন করা যাবে। আরম্ভ করলেন, শ্রীপাঠ আরম্ভ করলেন, এবং একদম প্রথম থেকে বাংলাদেশে ওনার সমৃদ্ধি হতে আরম্ভ করল। এই করতে করতে উনি গিয়েছেন ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল মহকুমার আবাদপুর গ্রামে। তৎকালীন ময়মনসিংহ জেলা, টাঙ্গাইল মহকুমা, আবাদপুর গ্রাম। ভক্তবৃন্দ তারা আবেদন জানিয়েছে, হয়তো প্রভুপাদ অলোকমোহন গোস্বামীর কিছু শিষ্যবর্গ ছিল, তারাও হয়তো শ্রীপাঠের ব্যবস্থা করেছেন। প্রচুর আনন্দ হতে আরম্ভ করল।
এবং সেখানে প্রভুপাদের জীবনের আর একটা নতুন মোড় সৃষ্টি হল। সেটা কি না, শ্রী আনন্দ কিশোর গোস্বামী আবাদপুর গ্রামে বিশিষ্ট গোস্বামী, অভিজাত, তিনি প্রভুপাদের ওই ভাব দেখে, তার এই সিদ্ধান্ত দেখে, তার বৈষ্ণবীয় আচরণ দেখে তার কনিষ্ঠা কন্যা সরোজিনী দেবীর বিবাহের প্রস্তাব দিলেন। তার আত্মীয় স্বজন কেউ না ওই রাজি নয়। ওই যে আনন্দ কিশোর গোস্বামী, তার আত্মীয় পরিজন কেউ রাজি নয়। লারি গরিব ছেলে, চালচুলো ঠিক নাই, হ্যাঁ, একে আবার কেউ মানে কন্যাদান করে নাকি। এবং আনন্দ কিশোর গোস্বামী ওই গ্রামের বিশিষ্ট গোস্বামী, তাঁরও শিষ্যবর্গ ছিল। তার দুই কন্যা, পুত্র সন্তানের সন্ধান আমরা জানি না, থাকলে থাকতে পারে, হয়তো নাই, কিন্তু দুটি কন্যা ছিল এটুকু জানা গেছে। এবং যখন প্রভুপাদের বিবাহ হয়, জ্যেষ্ঠ কন্যার বিবাহ কিন্তু তখনও হয়নি। শোনা ইতিহাসে এইরকম যে আনন্দ কিশোর গোস্বামী উনি জ্যেষ্ঠ কন্যার জন্যই প্রস্তাব দিয়েছিলেন। হয়তো জ্যেষ্ঠ কন্যা রাজি হননি, বা যাই হোক, এরপর কনিষ্ঠা কন্যা সরোজিনী দেবী তাকে ওই পাত্রস্থ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেন, এই ছেলের সাথে আমি সম্বন্ধ করবই করব। অত্যন্ত ভক্তিমতী, সুলক্ষণা। সংবাদ আসলো মাতা গোস্বামিনীর কাছে, সারদা সুন্দরী দেবী। তিনি গিয়ে পাত্রী দর্শন করলেন। আনন্দকিশোর গোস্বামীর প্রচণ্ড ব্যবহার দর্শন করলেন, তাদের ভক্তিভাব, পাত্রীর ভক্তি ইত্যাদি দর্শন করে মুগ্ধ হলেন এবং রাজিও হয়ে গেলেন। যথাসময়ে বিবাহ হয়ে গেল। ঘটনা কি, এই সরোজিনী মাতা গোস্বামিনী, উনার গাত্রবর্ণ কিন্তু উজ্জ্বল ছিল না। ওনার গাত্রবর্ণ বরং শ্যামবর্ণ ছিল। শুধু তাই নয়, প্রভু প্রাণগোপাল তো খুব ছোটোখাটো চেহারার ছিলেন। ওনার উচ্চতা 5 ফুট কি তার থেকে একটু কমও হতে পারে। যারা দর্শন করেছেন তারা বলেন যে প্রভু প্রাণগোপালের উচ্চতা 5 ফুট বা তার থেকে হয়তো সামান্য একটু কম হলেও হতে পারে। প্রভু প্রাণগোপাল এতটুকু খুব ছোটোখাটো মানুষ ছিলেন, কিন্তু তার পত্নী কিন্তু তার লম্বাতে প্রায় 2 ইঞ্চি বড় ছিলেন। আমার মনে হয় বিষয়টা এরকম, প্রভুপাদের বয়স তখন কত, 15-15, হ্যাঁ, তিনিও পূর্ণ বিকশিত নন। আর যে কন্যার সাথে বিবাহ হচ্ছে সেও তো, তার বয়স হয়তো 8-9 কি 10, ছোট্ট মেয়ে। তখন তো দেখে বোধহয় কিছু বোঝা যায়নি। ধীরে 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 প্রভুপাদ পূর্ণ উচ্চতা প্রাপ্ত হলেন, আর সরোজিনী মাতা গোস্বামিনী তিনিও পূর্ণ উচ্চতা প্রাপ্ত হলেন। তখন দেখা গেল যে প্রভু প্রাণগোপালকে ছাড়িয়ে তার পত্নী তার থেকেও লম্বা। শম্ভুনাথ মুখোপাধ্যায় একটা কথা বলতেন, জানিস, এই প্রভুপাদের এই বিবাহে একটা এক্সচেঞ্জ হলো। কীরকম বলো, ওই যে ছোটোখাটো চেহারা, তার পরের থেকে সবাই লম্বা হয়ে গেল, কিন্তু গায়ের রংটা খারাপ হয়ে গেল।
রঙের বিনিময়ে উচ্চতা প্রাপ্ত হলো। আপনারা যারা আমাকে দেখেছেন, আমার উচ্চতা হচ্ছে 6 ফুট 2 ইঞ্চি। আমার 3 দাদু, অর্থাৎ প্রভুপাদ যদুগোপাল গোস্বামী, প্রভুপাদ নন্দগোপাল গোস্বামী, প্রভুপাদ ব্রজরাখাল গোস্বামী। আমার দাদু হচ্ছেন, মানে আমার পিতামহ হচ্ছেন প্রভুপাদ যদুগোপাল গোস্বামী। আমার 3 দাদুই প্রায় 6 ফুট উচ্চতা ছিলেন। যারা দেখেছেন তারা এরকম বলেন। আমার বাবার উচ্চতা প্রায় 5 ফুট 10 ইঞ্চি। এরপর আমিও তো 6 ফুট 2 ইঞ্চি এরকম হাইট। আমার ছোট ভাইও প্রায় 5 ফুট 10 ইঞ্চি। আর আমার শ্রীমনও 6 ফুট উচ্চতা প্রাপ্ত হয়েছে। তো ব্যাপারটা এরকমই, যে প্রভুপাদকে দেখে মনে হতো যে কারো হাতটা ধরলে মনে হতো যে হাতটা বুঝি ফেটে রক্ত বেরোবে, লাল লাল টুকটুকে হাত, চরণের তলাটা একদম গোলাপি লাল, পা হাঁটতে গেলে পা ফেটে রক্ত বেরিয়ে যাবে। তো এইরকম যে এমন অত্যন্ত ফর্সা যে গাত্রবর্ণ বলো, পরবর্তীকালে গাত্রবর্ণ গেল, উচ্চতা এলো। অবশ্য অলোকমোহন প্রভুর উচ্চতা বিষয়ে কেউ কিছু জানে না। হয়তো তাঁরা দীর্ঘদেহী ছিলেন, হয়তো কৃষ্ণগোপাল প্রভু অর্থাৎ প্রভু প্রাণগোপালের জ্যেষ্ঠ ভ্রাতা হয়তো দীর্ঘদেহী ছিলেন, হ্যাঁ, কিন্তু তাদের উচ্চতা বিষয়ে তেমন বিশেষ জানা যায় না। যাই হোক, প্রভু প্রাণগোপালের বিবাহ হয়ে গেল, সেই সাথে তার জন্মভূমি ত্যাগের সূত্রপাত হল। সেই যে ঢাকার জেলা, মানিকগঞ্জ সাব ডিভিশন, শিবালয় থানা, বতনী গ্রাম, যে ভূমিতে পূর্ববর্তী 5 পুরুষের বাস, অর্থাৎ গতকাল বলছিলাম হরিগোবিন্দ প্রভু, সর্বেশ্বর প্রভু, লক্ষ্মীকান্ত প্রভু, কৃষ্ণ কিশোর প্রভু, অলোকমোহন প্রভু এবং প্রভু প্রাণগোপাল। তা হরিগোবিন্দ প্রভুর শুভ আবির্ভাব খড়দহে, কলকাতার পাশে খড়দহে। তা হরিগোবিন্দ প্রভুকে যদি আমরা এই ধারায় না নিয়ে আসি, তাহলে হরিগোবিন্দ, সর্বেশ্বর প্রভু, লক্ষ্মীকান্ত প্রভু, কৃষ্ণকিশোর প্রভু, অলোকমোহন প্রভু, প্রাণগোপাল প্রভু, অর্থাৎ প্রাণগোপাল প্রভু থেকে পূর্ববর্তী 4 পুরুষের যে আবির্ভাব ভূমি, জন্মভূমি, সেই জন্মভূমির ত্যাগের সূত্রপাত হল। শুধু তাই নয়, প্রভু প্রাণগোপালের নিজেকে মেলে ধরার যেন একটা পরিবেশ সৃষ্টি হল। আগামীকাল আস্বাদন করব। এর পরের অংশ আগামীকাল। I want to tell my English listeners again that I shall be continuing my Bengali lecture on Prabhu Pran-Gopal, on the biography of Prabhu Pran-Gopal. After completing this Bengali lecture on the biography, then I shall start the lecture on English biography of Prabhu Pran-Gopal. After completing this Bengali lecture of regarding Prabhu Pran-Gopal Charitamrita. জয় নিতাই, ভালো থাকুন।